কিছু ভয় যা কখনো শেষ হওয়ার নয়। শীতের রাতে একলা ছাদে গল্প জমবে তোমার সাথে। তুমি যদি গল্প শুনতে ভালোবাসো, আজকের এই গল্পটা তোমার আজীবন মনে থাকবে। পুরো গল্পটা শুনে কমেন্ট করে আমাকে জানাবে গল্পটা তোমার কেমন লেগেছে। গল্পটা ছোট বড় প্রত্যেকের জন্য, প্রত্যেকেরই ভালো লাগবে। একটা লাইক করে গল্পটা শুরু করা যাক। 2013 সাল, কোম্পানির কাজে আমাকে যেতে হয়েছিল মোহনপুর নামক একটা গ্রামে, যে গ্রামটা বীরভূমের কাছাকাছি। শুনেছিলাম ওখানে নাকি একটা নীলকুঠি আছে, আর ওই কুঠিতেই আমাকে যেতে হবে। কোম্পানির কাজ, না বলার উপায় নেই। জানা বলতে মোহনপুর থেকে কিছুটা ভেতরের দিকে ওই নীলকুঠি। দেখাশোনা করেন একজন বৃদ্ধ, বয়স 80-র কাছাকাছি। ওই বৃদ্ধের নাম করিম চাচা। দিনের বেলাতে উনি ওখানে থাকলেও সন্ধ্যার পরে ওনাকে আর ওই নীলকুঠির ঘরে দেখা যায় না। আমার জ্ঞান এটুকুই। এবারে আমি বেরিয়েছি মোহনপুরের উদ্দেশ্যে। আমি ভেবেছিলাম পৌঁছে যাব দুপুর নাগাদ, তেমনটা মোটেও হলো না। ট্রেন বাসের চক্করে বিকেলবেলা নাগাদ পৌঁছালাম যেখানে, সেখান থেকেও মোহনপুর প্রায় 20 কিলোমিটার। বুঝতে পারলাম এই রকম শীতের রাতে আমার কপালে দুঃখ আছে যদি আমি টাইমে পৌঁছতে না পারি আর করিম চাচার সঙ্গে দেখা না হয়। অতএব তড়িঘড়ি একটা অটো বুক করে চললাম মোহনপুরের উদ্দেশ্যে। শীতকাল, ঝুপ করে কখন যে সূর্য ডুবল টেরটুকুও পেলাম না। যখন ওই নীলকুঠির কাছে গিয়ে অটো থামলো, তখন সন্ধ্যা হয়েছে, ঝিঁঝি পোকা ডাকছে। আমি নীলকুঠির কাছাকাছি আসতেই হ্যারিকেন হাতে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। আমাকে দেখে তিনি খানিকটা থতমত খেয়ে গেলেন। ওনাকে দেখে আমিও বেশ কিছুটা ইতস্তত হলাম। ওনার আমাকে দেখে এমনটা করার কারণ আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। উনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি জানতাম আপনি এখানেই আসবেন, তাই তো আপনার অপেক্ষাতে এখানে ছিলাম। আমি বললাম, এখানেই তো আসার কথা, কাজ তো আমার এখানেই, তাছাড়া যাবোটাই বা কোথায়? উনি বললেন, জানতুম বলেই তো আপনার অপেক্ষায় আপনার থাকার ব্যবস্থা এক জায়গায় করে রেখেছি। আমি জিজ্ঞেস করলাম, থাকার ব্যবস্থা? কিন্তু কি আমাকে এখানেই থাকতে হবে? আর তাছাড়া নীলকুঠিটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই, এখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। উনি তাড়াতাড়ি, না 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 বাবু, ওই কাজ করবেন না। এখানে রাতের বেলায় কেউ থাকে না, জনপ্রাণীটুকু দেখতে পাবেন না। কুকুর বেড়াল কিচ্ছু এই নীলকুঠির কাছে ঘেঁষে না। আমি বললাম, ধুর মশাই, কি যে সব বলেন না। আর তাছাড়া আমার খিদে পেয়েছে, আপনি খাবারের কিছু বন্দোবস্ত করতে পারবেন? উনি বললেন, খাবারের বন্দোবস্ত তো করেছি ওখানে, আপনি আচ্ছা নাছোড়বন্দা লোক তো। আমি বললাম, দেখুন, আমাকে কর্মসূত্রে এখানে আসতে হয়েছে এবং রাতেও আমাকে এখানেই থাকতে হবে, কোম্পানির তেমন অর্ডার। আমি যদি রাতের বেলাটা এখানে না থাকি তাহলে কোম্পানি আমাকে রাখবে কিনা তার ঠিক নেই। অতএব কারণে আপনি যদি কাউকে বলে আমার খাবারের ব্যবস্থাটা এখানে করে দেন তাহলে সত্যি সত্যি আমার উপকার হয়। উনি বললেন, যেমনটা আপনার ইচ্ছা, কিন্তু রাতের বেলায়
দরজা খুলে বাইরে আসবেন না, যাই হয়ে যাক, যেই ডাক দিক, আপনি কিন্তু বাইরে আসবেন না। আমি বললাম, আচ্ছা, আমি বাইরে আসবো না, আপনাকে কথা দিলাম। আমার গায়ের রোম রোম দাঁড়িয়ে যাচ্ছে। উনি চলে গেলেন। কিছুক্ষণ পরে একটি কম বয়সী ছেলে সঙ্গে আরও একটি ছেলেকে নিয়ে আমার খাবার পৌঁছে দিতে এলো। যে ছেলেটিকে সঙ্গে নিয়ে এসেছিল সে কিন্তু নীলকুঠি থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। ওই ছেলেটি গেটের বাইরে থেকে এসে হাঁক দিল, বাবু, বাবু, আপনার খাবার। আমি রুমের থেকে বেরিয়ে এসে খাবার নিয়ে ভেতরে চলে গেলাম। ছেলেটি একটি বারের জন্য আমাকে একটি প্রশ্ন না করে তাড়াতাড়ি সাইকেল নিয়ে ওই ছেলেটিকে চাপিয়ে চম্পট দিল। বেশ গা ছমছমে পরিবেশ, এটা মানতে হয়, কিন্তু গ্রামের লোকের যেরকম ভয়, তাতে আমার বেশ মজাই লাগছিল। পরিবেশটাকে উপভোগ করছিলাম। চারদিকটা কুয়াশায় ঘেরা। অনেক দূরের আকাশে এক ফালি চাঁদ জেগে আছে। আমি নীলকুঠির বাইরের বারান্দায় বসে খাবার খেয়ে হাত ধুয়ে ভেতরে ঢুকলাম। দরজা বন্ধ করলাম। দরজা বন্ধ করে হ্যারিকেনের আলোতে একটি বই পড়তে শুরু করলাম। আজ আর মনে নেই সেই দিন আমার সঙ্গী কোন বইটি ছিল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ চোখ লেগে গেল। পড়তে পড়তেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হ্যারিকেনে প্রায় মুখটা পুড়িয়ে নিচ্ছিলাম। উঠে দাঁড়ালাম, এক গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়লাম বিছানায়। এবার ঘুম আসছে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। খেয়াল করলাম জানালায় কেউ ঠক 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 করে টোকা দিচ্ছে। করিম চাচার কথাটা মনে পড়ল, যেই দরজা খুলতে বলুক দরজা খুলে আমি যেন বাইরে না আসি। কিন্তু ঠক 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 ওই আওয়াজটা আমাকে নিশ্চিন্তে শুয়ে থাকতে দিচ্ছিল না। তাই সাহস নিয়ে উঠলাম। বুঝতে পারছিলাম এখানে দুষ্কৃতীদের আনাগোনা আছে। হতে পারে এই নীলকুঠি দুষ্কৃতীদের আড্ডাখানা। তাই উঠে সজোরে জানালাটা খুললাম। না, বাইরে কিচ্ছু নেই। জ্যোৎস্না গড়িয়ে পড়ছে চারদিকে। একবার জিজ্ঞেস করলাম, কে কে টোকা দিচ্ছিলে? সামনে এসো। কে? কেউ সামনে এলো না। আমার কথাগুলো ওই নীলকুঠিতে প্রতিধ্বনি হতে লাগলো। জানালাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণের জন্য শুয়েছি, আবার ঘুম এসেছে। আবার জানালায় টোকা, ঠক 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 ঠক। এবার বেশ বিরক্তির সঙ্গে উঠে জানালাটা দড়াম করে খুলে চিৎকার করে বললাম, কি আর কি পেয়েছেন? কে কে আপনি বলুন তো, বা কারা আপনারা? এরকম ভাবে বিরক্ত করছেন কেন? সামনে আসুন। কোনো উত্তর নেই। আবার জানালা বন্ধ করলাম। জানালা বন্ধ করে আবার শুয়েছি। এবার ঘুম আসতে বেশ কিছুক্ষণ দেরি হয়েছে। যেই ঘুমটা এসেছে ঠিক আবার জানালায় ঠক 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 ঠক। জানালাটা খুলতে যাব, দেখলাম জানালাতে একটা টিকটিকি। সে মাথা ঠুকছে ঠক 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 করে। বুঝলাম এটা ওই টিকটিকিটার কাণ্ড। তাই টিকটিকিটাকে তাড়িয়ে দিলাম। আবার শুয়ে পড়েছি। এবার হ্যারিকেনের আলোটাকে একটু বাড়িয়ে নিয়েছি, যাতে ওই টিকটিকিটার গতিবিধি দেখতে পাই।
টিকটিকিটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই কখন ঘুম এসে গেছে জানি না। আবার জানালায় ঠক 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 শব্দ হচ্ছে। তড়াক করে উঠে বসেছি। তাকিয়ে দেখলাম টিকটিকিটা কিন্তু নিজের জায়গায় আছে, কিন্তু জানালায় টোকা দিচ্ছে কেউ। এবার বেশ বিরক্তি, রাগ, ক্ষোভ নিয়ে জানালাটা খুললাম। চারদিক জ্যোৎস্নায় ছড়াছড়ি, কেউ কোথাও নেই। জনপ্রাণী তো দূরের কথা, কুকুর বেড়াল পর্যন্ত নেই। ভাবলাম একবার কপাট খুলে বাইরে বের হব। করিম চাচার কথাটা কানে ভেসে এলো, তাই দরজা খোলার মতো সাহস আর হলো না। এরপর যেটা ঘটলো সেটা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না। জানালায় মুখ বাড়িয়ে চারদিকটা চেয়ে দেখছি, কেউ কোথাও নেই তো, কেউ কোথাও সত্যিই নেই। ঠিক এমন সময় যখন জানালাটা বন্ধ করতে যাচ্ছি, দুটো কাটা পা আমার গলাটা চিপে ধরে টেনে আমাকে জানালার থেকে বাইরে বের করতে চাইছে। কাটা পা দুটো ছটফট করছে, আর ওই কাটা পায়ের রক্ত আমার গোটা গলা বেয়ে শরীরের দিকে গড়িয়ে পড়ছে। জানালায় ঝরঝর ঝরঝর করে ওই কাটা পা থেকে রক্ত পড়ছে। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু পা দুটো আমার গলাটাকে এমনভাবে চাপ দিয়ে রেখেছে আমি চিৎকার করতে পারছি না। ঠিক এমন সময় ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম, ঘেমে অস্থির হয়ে গেছি। কই কোনো টকটক আওয়াজ নেই, কোথাও কোনো টিকটিকি নেই, কিচ্ছু নেই। সামনে রাখা টেবিল থেকে গ্লাসটা তুলে ঢকঢক ঢকঢক করে জল খেলাম। হ্যাঁ, এতবার জানালা খুলেছি, জানালা বন্ধ করেছি, হাঁকডাক করেছি, পুরোটাই স্বপ্ন, পুরোটাই মিথ্যা, কেউ কোথাও নেই। ঠিক এমন সময় নাকে ভেসে এলো অদ্ভুত একটা সুগন্ধ। গন্ধটা যেন ভেতরের বারান্দা থেকে আসছে। কর্পূরের সঙ্গে ধূপ টুপ কিছু মিশিয়ে যেন ভেতরে জ্বালিয়েছে কেউ। তারই সুগন্ধ আমার দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। ইচ্ছে হলো একবার ভেতর দিকের দরজাটা খুলে দেখে আসি কোথা থেকে এই সুগন্ধটা আসছে। সাহস হলো না। স্বপ্নে দেখা ওই দুটো পা কোথাও যেন আমাকে বাধা দিল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। রাতের ঘটনাটা আমি আর কাউকে বললাম না। নিজের কাজ সারার পরে দেখলাম করিম চাচা আমার জন্য ভাত নিয়ে বসে আছেন। সকালবেলায় ভাত, দুপুরবেলায় ভাত, রাতের বেলায় রুটি। সকালবেলাতে ভাত, আলু সেদ্ধ, ডিম ভাজা। খেতে খেতে নানান গল্প করতে শুরু করলাম করিম চাচার সঙ্গে। করিম চাচা আমার মুখের দিকে মাঝে মাঝে কীরকমভাবে তাকিয়ে দেখছিলেন সেটা আমি খেয়াল করেছি, কিন্তু একবারের জন্য ওনাকে জিজ্ঞেস করিনি আপনি এই অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে দেখছেন কেন। করিম চাচা নিজের ছোটবেলার গল্প থেকে শুরু করে যুবক বয়সের গল্প, নীলকুঠির গল্প, হাজার রকমের গল্প আমাকে শোনালেন। আমি বললাম দুপুরবেলাতে যখন খাবার খেয়ে বিশ্রাম নেব তখন না হয় আবার আপনার কাছে গল্প শুনব। উনি বললেন, আজকে আমি আর আসবো না বাবু, বাড়িতে লোক এসেছে, তাই আজকে আমার নাতি খাবার নিয়ে আসবে। উনি চলে গেলেন। দুপুরবেলার খাবার ওনার নাতি কখন এসে বারান্দায় ঢাকা দিয়ে গেছে আমি জানিও না। রাতের খাবারও নাতি
গত রাতের সেই ছেলেকে সঙ্গে নিয়ে দিয়ে গেছে। আমি বই পড়তে পড়তে শুয়ে পড়েছি। আজকে কিন্তু আমি আর ওই মেঝেতে বসে বই পড়ছিলাম না, হ্যারিকেনটাকে বিছানায় নিয়ে বই পড়ছিলাম। বুঝলাম ঘুম আসছে, হ্যারিকেনটাকে পাশের টেবিলে রেখে বইটাকে মাথার পাশে রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ ঘুমটা ভাঙল সেই কর্পূর আর ধূপের গন্ধে। গন্ধটা ভেতর থেকে আসছে। আমি অবাক হয়ে গেলাম। গন্ধটা যেন আমাকে অদ্ভুতভাবে ডেকে নিয়ে যাচ্ছে ভেতর ঘরের দিকে। করিম চাচার কথাটা মনে পড়ল, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। ভয়টাকে জয় করে ভেতর দিকের দরজাটা খুললাম। দেখলাম ভেতরের দিক থেকেই ওই গন্ধটা ভেসে আসছে। আমি ধীরে ধীরে গন্ধটাকে অনুসরণ করে চলতে শুরু করলাম, হাতে একটা টর্চ লাইট। গন্ধটা যেখান থেকে আসছে সেখানটাতে গিয়ে দেখলাম পুরো ঘর জুড়ে ধুলো আর ধুলো। শুধু একটা জায়গা পরিষ্কার, সেখানটা যেন কেউ পরিষ্কার করে রেখেছে। ওই ধুলোর উপরে অদ্ভুত ধরনের গ্লাসে দাগ দেওয়ার মতো পায়ের ছাপ, ঠিক যেন পা নয়, গরুর খুরের ছাপ যেরকম হয় অনেকটা সেই রকম, কিন্তু মাঝে কোনো কাটা দাগ নেই। ঠিক একটা গ্লাসে করে দাগ তৈরি করলে যেরকম দাগ হবে, দাগটা অনেকটা সেই রকম। কোথা থেকে একটা মেয়েলি কণ্ঠের স্বর ভেসে এলো আমার কানে। আপনি এসেছেন বাবু, এতদিন পরে আপনি এসেছেন। আমি জানতাম আপনি আসবেন। আমার বিশ্বাস ছিল আপনি একদিন ঠিক আসবেন। আমি চারদিকটা তাকিয়ে দেখলাম, কে 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 কথা বলে, কে কে তুমি? কোনো উত্তর এলো না, শুধু একটা খিলখিল খিলখিল করে হাসির আওয়াজ। এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে সেই ঘর করতে করতে আনন্দে মিলিয়ে গেল। আমি ছুট্টে ওই ঘরটার থেকে বেরিয়ে এসে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে আরো ঢকঢক করে এক গ্লাস জল খেলাম। সারা রাত ঘুম এলো না। পরের দিন না পেরে করিম চাচাকে ঘটনাটা বললাম। উনি বললেন, আমি তো আপনাকে দরজা খুলে বাইরে যেতে বারণ করেছিলাম, আপনি বাইরে গেলেন কেন? এই যে একবার বাইরে গেছেন আর আপনার নিস্তার নেই, এখানে থাকবেন না বাবু, চলে যান, চলে যান। আমি বললাম, আচ্ছা মুশকিল তো, আমাকে তো এখনো একটা দিন থাকতেই হবে করিম চাচা। এই একটা দিন না থাকলে কোম্পানি আমাকেই বলবে চলে যান, চলে যান। উনি তারপর প্রায় জোর করে আমাকে একটি বাড়িতে নিয়ে গেলেন। বললেন, চলুন, ওই বাড়িতে গেলে আপনি সব জানতে পারবেন। এই বলে উনি আমাকে প্রায় টানতে টানতেই ওই বাড়ির দিকে নিয়ে গেলেন। এই বাড়িটিও বেশ বড়সড়, দেখতেও সুন্দর, কিন্তু এই বাড়িটিতেও কেউ বাস করে বলে মনে হচ্ছে না। বেশ পুরনো আমলের বাড়ি, চুনসুরকি দিয়ে বানানো। উনি ভেতরে নিয়ে গেলেন, বললেন, এই বাড়িটি দেখাশোনা করার দায়িত্বও আমার। এই বাড়িটি কিন্তু নীলকুঠির বাড়ির মতো নয়। তারপরে উনি নিজের স্বভাব সিদ্ধ গলাতে আমাকে বললেন, এরপর আমি আপনাকে যেটা দেখাবো
সেটা দেখে আপনি আর এখানে থাকতে চাইবেন না বাবু। চলে যাবেন, কিন্তু চলে যাবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি দেখান কি দেখাবেন। উনি আমাকে একটি ভেতরের ঘরে নিয়ে গেলেন। দরজা খুলে ভেতরে ঢুকে আমি একদম বড় বড় চোখ করে দাঁড়িয়ে পড়লাম। এটা কি দেখছি আমি? আমার ছবি এত পুরানো, দেওয়ালে টাঙানো। আমি করিম চাচার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, করিম চাচা? ইনি জমিদার ছিলেন। ওনার সমতেই ইংরেজরা এখানে নীল চাষ করত। ওই জমিদার নীলকুঠিতে রেখেছিল রঞ্জনাকে, কিন্তু একদিন রঞ্জনা ভালোবেসে একজনের সঙ্গে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ল বাবু। জমিদার বাবু রাগে ক্ষোভে রঞ্জনার পা দুটোকে কেটে নীলকুঠির পিছন দিকে জ্যান্ত কবর দিয়েছিল। রঞ্জনা কবর থেকে বেরিয়ে তার পায়ের খোঁজে আসে বাবু। রোজ রাতে ওই নীলকুঠিতে রঞ্জনা আসে, সে তার পায়ের খোঁজ করে বাবু। আমি শীতের বিকেলেও ঘামছি, দরদর দরদর করে গোটা শরীর বেয়ে ঘাম দিচ্ছে। ঠিক এমন সময় আমার কানে ভেসে এলো সেই মেয়েলি কণ্ঠস্বর, চলে যাবেন না বাবু, চলে যাবেন না, এতদিন পরে এসেছেন। আমি করিম চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কিছু শুনতে পেলেন? কই না তো, কিছু শুনতে তো পেলাম না। কি 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 শুনছো বাবু? আমি বললাম, একটা মেয়েলি কণ্ঠ, ওই তো ওই তো ওই তো, আবার ও আমাকে যেতে বারণ করছে। বাবু চলে যান, চলে যান বাবু। আমি বলি, এখন আমি যাব কেমন করে করিম চাচা? তো সন্ধ্যা হয়ে আসছে। আমি সব ব্যবস্থা করে দেব। চলে যান বাবু, চলে যান। উনি ব্যবস্থা করলেন একটা রিক্সো, কিন্তু রিক্সোতে করে 20 কিলোমিটার যাব কেমন করে? উনি আমার ব্যাগপত্র সমস্ত কিছু নাতিদেরকে দিয়ে সন্ধ্যার আগেই আনা করালেন। রিক্সোতে চেপে বসলাম। পিছন ফিরে একবার নীলকুঠিটার দিকে চাইলাম। মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। আমি রিক্সোতে করে প্রাণপণে যেন দৌড়াচ্ছি। দৌড়াতে 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 যেন হারিয়ে যাচ্ছি কোথাও সুদূর অতীতে। আরো 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 অনেক অনেক অতীতে। নিজেকে চিনতে পারছি না যেন আর। হঠাৎ করেই গলা থেকে অদ্ভুতভাবে বেরিয়ে এলো, এই দাঁড়াও, দাঁড়াও, আর যেও না। নিজের গলার স্বর নিজে চিনতে পারছি না আর। রিক্সাওয়ালা আমার দিকে ঘাড় ঘুরিয়ে চাইল একবার। রহমত, তুই? এ তো আমার বাড়ির চাকর, কিন্তু আমার বাড়ির চাকর, আর এর নামটাই বা আমি জানলাম কেমন করে?
হাসতে শুরু করলো রহমত। তুমি ঘড়ি করে কোথায় কোথায় পালিয়ে যাচ্ছেন বাবু? রঞ্জনার সঙ্গে শেষ দেখা করবেন না একবার? চাদরের আড়াল থেকে লোমে ভরা রহমতের হাত দুটো আমার গলার দিকে ধেয়ে আসছে। আমি প্রাণপণ চেষ্টা করছি রিকশাটার থেকে ঝাঁপিয়ে পালিয়ে যেতে, কিন্তু আমার পাগুলো যেন আটকে গেছে রিকশাতে। আমি কিছুতেই নামতে পারছি না, হাজার চেষ্টা করছি, আর রহমতের হাত দুটো আমার গলার দিকে এগিয়ে আসছে। আমার মনে আছে এই রহমতকেও আমি জ্যান্ত পুড়িয়ে মেরেছিলাম। এই রহমত ছিল আমার আগের জন্মের অনেক কুকীর্তির সাক্ষী। কিন্তু আজ হঠাৎ কিসের যেন একটা দমকা হাওয়াতে রিকশাটা উল্টে গেল। ছিটকে পড়লাম কিছুটা দূরে, তারপরে ছুটতে শুরু করলাম। প্রাণপণে ছুটছি, অন্ধকার অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি শুধু ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি। তারপর গিয়ে যেখানটাতে করে কয়েকটা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করেছি, সেখানটাতেই দেখছি রঞ্জনা বসে আমার দিকে গভীরভাবে তাকিয়ে হাসছে আর বলছে, আমি জানতাম আপনি আসবেন, আমি জানতাম আপনি আসবেন। বিশ্বাস করুন, কত বছর আপনার প্রতীক্ষায়। বাবু, আমার পা দুটো কোথায়? আমার আর কিচ্ছু মনে নেই। আমি ধীরে ধীরে ওখানেই সেন্সলেস হয়ে গেলাম। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গল্পটা শোনার জন্য। জানি না গল্পটা কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন কী ধরনের গল্প শুনতে চাইছো সেটা প্লিজ জানাবে। আমি পরিবেশটা তৈরি করেছি আমাদের ছোটবেলার মতো, ঠিক যেরকমভাবে আমাদের দাদু ঠাকুমা আমাদেরকে মাদুর পেতে ছাদের উপরে বসে হ্যারিকেন জ্বালিয়ে গল্প শোনাতো, সেই রকম পরিবেশ তৈরি করে তোমাদেরকে গল্প শোনানোর একটা প্রয়াস। আশা করি ভালো লাগবে এই প্রয়াস। জানি কার্টুনের দুনিয়া চলছে, কার্টুন ছাড়া আজকের বাচ্চারা খাবারও খেতে চায় না। তবুও আমার বিশ্বাস এই প্রয়াস ব্যর্থ যাবে না। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে দেখা হয় সেই প্রতীক্ষায় আমি রইলাম। আশা করি তুমিও নেক্সট ভিডিওর অপেক্ষা করবে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য।